মনে করেন একটা বিল্ডিং যখন তৈরি হয় তখন বিল্ডিংটা যদি কোনো ফাটল দেখা যায় আমরা কিন্তু ইঞ্জিনিয়ারকে ধরি, ঠিক তেমনিভাবে এআইতে যদি কোনো ভুল হয় সেটা দায়বদ্ধতা হচ্ছে যে প্রতিষ্ঠানটা এই জিনিসটা তৈরি করেছে তার দায়বদ্ধতা তার প্রতি বার্তা। এবং যে কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু এখনও ওই ইটা লিখে দিই যে এআই কিন্তু ভুল করতে পারে। একটা সময় হয়তোবা আমরা এখন এটা আরেকটু হয়তোবা আরও কয়েক বছর পর, যেটা আমি আশা করছি 2030 সনের মধ্যে এই মানে এরর চেকিং মেকানিজমটা আরেকটু ডেভেলপ হবে। তখন ওই যে হ্যালুসিনেশন বলে একটা প্রযুক্তি আমরা বলি, অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যালুসিনেট হয়ে যায় বা ভুলে যায় সে কী বলতে চাচ্ছে, এবং অনেক সময় সে বানিয়ে বানিয়ে কথা বলে আর কি, বানিয়ে বানিয়ে, তার কাছে তথ্য নাই কিন্তু সে বানিয়ে বানিয়ে বলে। তার কারণ হচ্ছে তাকে ট্রেন করা হয়েছে যে অ্যালগোরিদম দিয়ে, সেখানে তাকে মানে ভুল হলেও কিছু একটা বলো আর কি, সে আসলে তার অ্যালগোরিদমটা কাজ করে যে কোন তথ্যটা আমার কারেক্ট সেটা সে বের করার চেষ্টা। তো তার ওই যে মনে করা যাক ওই যে আলুর খামারের কথা চলে আসে আর কি, ওখানে অনেকগুলো আলু আছে, পচা আলু আছে, ভালো আছে। তো এখন তার অ্যালগোরিদমটা হচ্ছে যে ভালো আলু এবং খারাপ আলুর মধ্যে বেছে বেছে সে ভালো আলুটাকে করে। কিন্তু সমস্যা হলো যে আমার পুরো খামারটাই যদি নষ্ট হয়ে থাকে, আমার তথ্যগুলো যদি করাপ্টেড থাকে, তাহলে ওই খারাপ তথ্য আর একটু খারাপ তথ্যর মধ্যে অল্প একটু খারাপ তথ্যটাকে সে আমাদেরকে দিয়ে দেয়, যেটা ভুল তথ্য আর কি। তো যে কারণে এই হ্যালুসিনেশন এবং ভুল তথ্য দেবার প্রবণতাটা তার মধ্যে রয়েছে। সে কিন্তু চেক করতে পারে না যে আমি যে তথ্যটা দিচ্ছি বা আমি যে আলুটা দিচ্ছি সেই আলুটা পচা কি ভালো, কারণ সে তার কাছে ওই সে জাজমেন্ট করার কোনো মানদণ্ড নেই। আমাদের রয়েছে, আমরা যেমন তথ্যগুলোকে বুঝতে পারি এটা সে ভুল বলছে কিনা কিংবা সে অথেন্টিক কিনা। তো এই জিনিসগুলো মানুষ বলতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো সে সক্ষমতা অর্জন করেনি। এখানে একটা বিষয় হচ্ছে ধরেন যে ডিপ ফেক, হ্যাঁ ফ্রড, হ্যাঁ, কারণ ধরেন এগুলোর ক্ষেত্রে যেগুলো হচ্ছে, হ্যাঁ, আমাদের তো লিগ্যালি ক্লিয়ার থাকে, আমরা জুরিসপ্রুডেন্স থাকে যে আমরা এটাকে কিভাবে কমব্যাট করব। এটা আসলে বেশি সমস্যা। এই মুহূর্তে আমরা আসলে এই মুহূর্তে বাংলাদেশে বা নির্বাচন আসতে যাচ্ছে সামনে এবং প্রচুর ডিপ ফেক হচ্ছে, শুধু বাংলাদেশে না, এই মুহূর্তে সারা পৃথিবীতে লিগ্যালিতে একটা ইয়ে আছে যে আমরা এইটাকে আমরা কিভাবে কমব্যাট করব। এই ক্ষেত্রে আপনি অ্যালার্ট সাপোর্টই বলি, যেমন হঠাৎ ইউটিউব পুরো ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি ওমা নামটা ধরে সবাইকে বলে দেই ডক্টর কর্নেল ফারুক খান, সামিটের চেয়ারম্যান নাকি ম্যানেজিং, হঠাৎ উনি এসে কথা বলছেন। উনি এসে বলছেন যে একটা কি একটা স্কিম আছে, সেখানে আপনার ফান্ড করলে মানে ডাবল ট্রিপল আপনারা হয়তো রিটার্ন পাবেন। আমি ফার্স্ট কি ব্যাপার, হি ইজ নট সাপোজ টু স্পিক অন দি সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়া থাকার কথা, তো পড়া তো কিন্তু এখনকার পরিস্থিতিতে। হ্যাঁ, এখন পরে দেখলাম এটা তো এআই দিয়ে করছে, এত পিন পয়েন্ট প্রিসিশনে করছে। মানে ওনার সাথে আমার বিভিন্ন ফোরামে একবার দেখা হয়েছিল, তো উনি যেভাবে কথা বলে একদম পারফেক্টলি এটাকে কপি করে এভাবে বলছে। আমি এটা এখন পিপল মাইট যে একজন আনারি এক্সপোর্টে কশাস হয়ে গেল, ইটস আ স্ক্যাম। যে কশাস হচ্ছে না সে তো 1 লাখ দিয়ে হয়তো বা সেখানে 5-10 হাজার টাকা ইনভেস্ট করে ফেলবে, গিয়ে দেখলো স্ক্যাম। হ্যাঁ, এটা আসলে ওই যে একটা প্রযুক্তির খারাপ দিক হলো যে ডিপ ফেক করা যায়, এবং শুধুমাত্র এটা না, আরও অনেক ভয়াবহ কাজেও মানুষকে করার জন্য, কনভিন্স করার জন্য। হ্যাঁ, আমি মনে করা যাক আমি আমার ভয়েস দিয়ে ট্রেন করে আমার ওয়াইফকে কিছু মেসেজ দিচ্ছি কিংবা ওই টাকা সাহায্যের জন্য চাচ্ছি আর কি, যেটা মানে স্ক্যাম করাটা অনেক সহজ হয়ে গেছে আর কি। এই সমস্ত প্রযুক্তির আমি যেটা বললাম যে শুভ এবং অশুভর মধ্যে মানে যুদ্ধটা মনে হয় আবার নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রযুক্তিগতভাবে শুরু হচ্ছে। সরি, আর ক্লাস করব এআই কি একটা টুল হিসেবে থাকবে, সে জাস্ট ডকুমেন্টেশন করবে, ডাটা রিসার্চ করবে, নাকি ফিউচারে সে আলাদা একটা লিগ্যাল পারসন এনটিটি এজিআই বলে একটা প্রযুক্তি সবাই বলছে আর কি, এজেন্টিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এজিআই। এটা মনে হয় চলে আসবে 2030 বা 32 বা 33-এর দিকে, কেউ কেউ বলছে আর একটু দেরি হতে পারে, এটা নিয়ে ডিবেট থাকতে পারে। কিন্তু মোটামুটি তার একটা যে নিজের আইডেন্টিটিটা তৈরি করা, এবং সেরকম যদি তৈরি হয় তখন কিছু বিভিন্ন
কে এটার রেসপন্সিবিলিটিটা নিবে, হ্যাঁ, অর্থাৎ সে এখানে অর্থগুলো কিভাবে করবে, এই জায়গাগুলো এখনো অস্পষ্ট। সামনে এগুলো নিয়ে কিছু কাজ হবে। আসলে এগুলোর উত্তর আমার কাছে জানা নেই, টাইম উইল সে, কারণ আমরা খুব দ্রুত অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। ডিপ ফেক যেমন ব্যবহার হচ্ছে, এবং যে কারণে কিন্তু আপনার অনেক সময় যে অনলাইনে কিন্তু এখনো আইনে আর কি, আইনের ক্ষেত্রে এখনো কিন্তু ভিডিওতে আপনার সাক্ষী জেরা বা এগুলো এখনো কিন্তু নিতে ভয় পাচ্ছে, যে কারণে অনেক সময় এড়িয়ে যায়। যেমন গত বছর আমাদের আর্মির কয়েকজনকে মানে মাধ্যমে কি বলে ওয়েব ভিউয়ের মাধ্যমে তাদের সাক্ষ্য নেওয়া যায় কিনা এই নিয়ে আমাদের একটা লিগাল উঠেছিল, এবং লাস্টে কিন্তু আমাদের বিজ্ঞ আইনজীবী বলেছিলেন যে না, ভিডিওর মাধ্যমে কোনো সাক্ষী নেওয়া যাবে না, তাকে অন স্পটে আসতে হবে। কারণ এই ভিডিও সাক্ষী নিতে গেলে অনেক ধরনের আরও জটিল প্রশ্নের মুখোমুখি হতে পারে, যেগুলো নিয়ে আসলে আইনি কাঠামো আমাদের এখনো হাতে তৈরি করা নেই। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা এমন ধরেন বাংলাদেশের যে সিস্টেম সিকোয়েন্স, আমার একটা স্টুডেন্ট স্কুলে পড়ে, তাদের বয়স হলো ধরেন 14-15 এইখানে সামাজিক সিকোয়েন্স বা রিলিজিয়াস সিকোয়েন্স, কিন্তু তারা যে ডেটা নিচ্ছে, তথ্য নিচ্ছে, এটা তো ইউএস বেসড। তাহলে এখানে কি একটা আলাদা কনফ্লিক্ট তৈরি হবে না তার মাথার মধ্যে, আমার স্টুডেন্টের মাথার মধ্যে? হ্যাঁ, এটা কি কিভাবে আমরা কোনভাবে দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে যেটা ধরেন আমার স্কুলের সাথে যে কোশ্চেনটা করতেছে, এটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমার জন্য টাফ, হয়তো আমি ওইভাবে প্রিপেয়ার করব, তাহলে এটাকে আমরা কিভাবে চেক এন্ড ব্যালেন্স? এটাকে বায়াসনেস বলে আর কি। অর্থাৎ মনে করা যাক, একটা ছোট বায়াসনেসের উদাহরণ দিই। যেমন যখন নার্সের কথা জিজ্ঞেস করা হচ্ছে, তখন যখন আমি বলছি যে তুমি একটা নার্সের ছবি আঁকো, সে কিন্তু তখন মেয়েদের ছবি আঁকছে। আমি যখন বলছি তুমি ডাক্তারদের ছবি আঁকো, সে কিন্তু পুরুষ ডাক্তারদের ছবি আঁকছে। কারণ হচ্ছে তাকে যে তথ্য দিয়ে ট্রেন করা হয়েছে, সেই নার্স মানে সে ভাবছে যে মহিলাই হবে নার্স, কিন্তু পুরুষ নার্সও রয়েছে। আবার ডাক্তার হচ্ছে শুধু পুরুষ নয়, মহিলা ডাক্তারও রয়েছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে যে তথ্যগুলো রয়েছে, তার একটা বেশিরভাগ তথ্যই হয়তো বা পুরুষ ডাক্তারদের সংখ্যাটা বেশি। আবার ঠিক তেমনি অপরাধী, আমেরিকায় দেখা গেছে অপরাধীরা বেশিরভাগ সময় কৃষ্ণাঙ্গ হয়। তো অনেক সময় দেখা গেছে যে অপরাধীর ছবি আঁকো বললে সে কৃষ্ণাঙ্গের ছবি আঁকছে। তো এটাকে আমরা বলি বায়াসনেস। হ্যাঁ, বায়াসনেস হয় আর কি, বায়াস হয় আর কি। তো আসলে এটা কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্যা না, এটা আসলে আমাদের খুব হিউম্যানের বেসিক কিছু সমস্যা রয়েছে। আমরাও কিন্তু বিভিন্নভাবে বায়াস। আপনি যে আপনার স্টুডেন্টের সাথে যে যখন কনভারসেশন করছেন, আপনি আপনার প্রেক্ষাপটে হয়তো বা নিউ ইয়র্কের বা ওখানকার প্রেক্ষাপটে হয়তো ভাবছেন যে আমারটাই ঠিক, তারটা ভুল। হ্যাঁ, আবার উল্টোভাবে আফ্রিকার সাথে কনটেক্সটে চিন্তা করলে বা আপনার সাথে অন্য একটা রিলিজিয়াসের কনটেক্সটে চিন্তা করলে আসলে আমাদের চিন্তা ভাবনাও যে বায়াসনেস নাই সেটা কিন্তু বলা মুশকিল। যে কারণে আসলে বায়াসটা কে এটা বলা মুশকিল। হ্যাঁ, মানে যেমন মনে করা যাক ধর্মের ব্যাপারে আমি ধরে নিচ্ছি আমার ধর্ম বেস্ট, আরেকজনের প্রেক্ষাপটে তার ধর্মটা বেস্ট। এখন আমার চোখে তার ধর্মটা ভুল, তার চোখে আমার ধর্মটা ভুল। অনেকটা একটা ছোট উদাহরণ দিই। যেমন মনে করা যায় আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা গাড়ি ধাক্কা দিল আপনাকে, তখন আপনার গাড়ির লোকটা ভাববে যে আপনি রিক্সাওয়ালার দোষ, কারণ হচ্ছে গাড়িটা হচ্ছে ওপরে হাই ক্লাস সোসাইটির গাড়ি আর কি। আবার রিক্সাটা যখন যাচ্ছে একটা পথচারীর সাথে যখন ধাক্কা খাবে, রিক্সাওয়ালা কিন্তু পথচারীকে বকা দেবে, এই আপনি ঠিকমতো দেখে হাঁটতে পারেন না। কারণটা হলো সে কিন্তু সোশিয়ালি হাঁটার লোকের থেকে তার সোশ্যাল ভ্যালুটা বেশি আর কি। তো যে কারণে আসলে আপনি কোন জায়গায় থাকবেন তার উপর বেস করে আপনি কিন্তু বায়াস হয়ে যাচ্ছেন। ঠিক তেমনিভাবে যে তথ্যগুলো আমাদেরকে ট্রেন করানো হচ্ছে, আমাদের যে বই আর রয়েছে, আমাদের যে ধর্মগ্রন্থ রয়েছে, এগুলো সবগুলোই কিন্তু আমাদের ইনহেরিটেন্স, আমাদের হিউম্যান বায়াসনেসটাই প্রকাশ পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে। সুতরাং যেটা আসলে যে সমস্যাটা আমরা এখন ফেস করতে যাচ্ছি, এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্যা থেকে আমাদের মানব জাতির বেসিক সমস্যা আর কি, যে আমরা নিজেরা বায়াস আর কি, আমরা ভীষণ রকমের বায়াসনেসে ভুগি। কৃত্রিম বুদ্ধিমত্তা ডাক্তারের ছবি আঁকছে বটে, পুরুষ ডাক্তারের ছবি আঁকছে বটে,
কারণ হলো সেটা আমাদের মধ্যে রয়েছে, আমাদের রিফ্লেকশনটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে চলে গেছে। যেহেতু আমাদের তথ্য দিয়ে তাকে ট্রেন করা হয়েছে, মানব জাতির তথ্য দিয়ে ট্রেন করা হয়েছে, যে কারণে আমাদের বায়াসনেসটা চলে গেছে তাদের মধ্যে। সমস্যা হচ্ছে ধর্মগ্রন্থ নিয়ে, কারণ এই দেখা গেছে যে সে ধর্মগ্রন্থ হয়তো বা বাইবেল থেকে তার ট্রেন করেছে বেশি, হ্যাঁ, তো তার প্রেক্ষাপটে সে হয়তো বা ইসলামকে অন্যভাবে দেখছে, কিংবা মানে ওই ধর্মগ্রন্থের থেকে এই ধর্মগ্রন্থ হয়তো একটা বায়াসনেসটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে চলে আসছে। তো এই সমস্যার সমাধান করার জন্য প্রতিটা দেশ তার নিজস্ব সংস্কৃতির একটা করে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেমন দুবাইতে মুসলমান বা কোরআনের হাদিসের উপর ভিত্তি করে যেন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হয়, সেই জন্য অ্যারাবিক আপনার অ্যারাবিক এআই নাম দিয়ে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হচ্ছে। চীনে কিন্তু চীনের মতন তৈরি করছে। ভারত, পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু বিভিন্ন ভাষার উপর যেন বায়াসনেস না থাকে সেজন্য কিন্তু একটা লিঙ্গুইস্টিক একটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে, এবং যার মধ্যে বাংলা ভাষাটাও রয়েছে। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যত ধরনের বই রয়েছে সেগুলো সেখানে ট্রেন করা হচ্ছে। আশা করছি যে আগামী বছরের মধ্যে এই ভারতের তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তাটা অনেক দূর এগিয়ে যাবে, তখন আমরা এই বায়াসনেসটা আস্তে আস্তে মানে করব। তার কারণ হলো তারা দেখেছে যে তাদের মানে আমেরিকা তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আসলে নাই, ভারতের সংস্কৃতির কোনো তথ্য নাই, হ্যাঁ, কোনো তাদের দেবদেবীর তথ্য নাই, কিংবা আমরা মুসলমানদের অনেক তথ্য সেটার মধ্যে নাই। এই কারণে এটাকে বিভিন্ন দেশ তাদের নিজেদের মতন করে তাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, জাপানের মতন তৈরি করছে, সিঙ্গাপুর যেমন সিঙ্গাপুরের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে, দুবাইতে যেটা আমরা বললাম আর কি, আবার সৌদি আরবে একটা ইনিশিয়েটিভ নিয়েছে। এভাবে বিভিন্ন দেশ তাদের নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য বা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে ঢুকানোর জন্য এটা করছে। একটা জিনিস মিস করেছি, আপনি যেহেতু সিঙ্গাপুর থাকেন, আমি একটু টাইম দিচ্ছি। আমাকে একটু প্রায় 6-7 আগে আমাকে একটা জবের জন্য বলেছিল যে ইউএইতে নাকি এটা এআই বেসড একটা নাকি স্কুল করবে, and it will be funded by the ক্রাউন প্রিন্স অফ দুবাই নাকি আবুধাবি। হ্যাঁ, এরকম অনেক উদ্যোগ অনেকে শুনছি, বাট ডেফিনেটলি কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসাতে ভূমিকা রাখবে। সিঙ্গাপুর থাকেন এবং আপনার যেহেতু রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স আছে, সেই অনুসারে আপনি যদি বলেন যে এআই এর ইম্প্যাক্ট অন এডুকেশনটা কিরকম, কিংবা এটার ফিউচারটা কি হবে, এটা আমার মনে হয় অনেক ধরনের। সিঙ্গাপুরের যেমন শিক্ষা পদ্ধতি, আমার 2 ছেলে এবার ওদের এ লেভেল এবং ও লেভেল দিল, এবং ওদের ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে ওদেরকে কিন্তু ChatGPT ব্যবহার করার প্রতি মানে উৎসাহিত করা হয়, এবং তাদেরকে বলা হয় যে তোমরা ব্যবহার করো এবং সেখান থেকে ট্রেন হও। কিন্তু দিন শেষে যখন তুমি রিপোর্টগুলো লিখবা তখন নিজ হাতে লিখতে হবে আর কি। তো যে কারণে ওই নিজের হাতে লেখার প্রতি এখনো জোর দিচ্ছে, কিন্তু তথ্য সংগ্রহের জন্য এআইকে ব্যবহার করার প্রতি অনেক জোর দিচ্ছে। এবং ডেফিনেটলি আমি মনে করি যারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে তাদের প্রফেশনাল কাজের মধ্যে ব্যবহার করবেন, যে ভাই একটু আগে বললেন যে তিনি লয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করছেন, রাইটাররা যদি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে, শিল্পীরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, তারা এগিয়ে যাবে। আমার মনে হয় সামনে হয়তোবা দেখা যাবে যে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে কিংবা ব্যবহার করছে না, এরকম দুটো গ্রুপ হয়তোবা তৈরি হবে। আমার মনে হয় যে যারা ব্যবহার করছে এবং ইনোভেটিভ ওয়েতে তারা এগিয়ে যাবে। যেমন একটা ছোট উদাহরণ দিই, বিজ্ঞানী.org-এ আমরা যে ইন্টারভিউগুলো নিই সেগুলো সবই অডিওতে ছিল। তো আমরা যেমন এখন এআই ব্যবহার করার কারণে আমরা সমস্ত ইন্টারভিউগুলোকে আমি এখন টেক্সটে রূপান্তর করতে পারছি এবং খুব দ্রুততার সাথে পারছি। আগে এটা আমি ম্যানুয়ালি করে নিতাম, একটা ছেলেকে অডিওটা পাঠাতাম, সে বসে বসে টাইপ করতো, কিন্তু অনেক সময় কথা সে বুঝতে পারতো না, তার মধ্যে সেই ল্যাঙ্গুইস্টিক ক্যাপাবিলিটি নাই, সায়েন্টিফিক শব্দগুলো বুঝতে পারতো না। কিন্তু এআইয়ের মাধ্যমে খুব সহজে, গতকালকে আমি ইব্রাহিম ভাইকে দেখাচ্ছিলাম যে কিভাবে আমি অডিওতে রেকর্ড করি এবং সেই রেকর্ডটা অটোমেটিক্যালি টেক্সটে রূপান্তর হয়ে যায়।
এবং যেমন আজকে আমি যে কথাগুলো বলছি এখন সেটা রেকর্ড হচ্ছে এবং একটু পরেই সে আমাকে এটাকে টেক্সটে রূপান্তর করে সুন্দর করে টাইপ করে দেবে। কোন সফটওয়্যার করছে স্যার? এটা আসলে আমি নিজে একটা তৈরি করে নিয়েছি, আমি নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, তো আমি একটা নিজের মতো একটা তৈরি করে করছি আর কি। সুতরাং আপনারা যদি আমার কাছে মনে হয় যে বিডিএসএফ আপনারা বললেন প্রায় 500টার মতন আপনারা লেকচার করেছেন, তো এই ধরনের লেকচারগুলো যদি আপনারা আর্কাইভ করে রাখেন কিংবা অনলাইনে যদি করেন, এটা আরও সহজে আমার মনে হয় ডিস্ট্রিবিউট হবে এবং মানুষজন এখান থেকে আরও উপকৃত হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিডিএসএফ এর সদস্যরা এখান থেকে বেনিফিটেড হবে। ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটার মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহারের কারণে, স্ট্রিমিং করার কারণে কিংবা এআই প্রযুক্তি ব্যবহার করার কারণে আরও অনেক লোকজন এখান থেকে বিডিএসএফ এর উদ্যোগের সাথে বেনিফিটেড হলো। সে হয়তো বা মোহাম্মদপুরে আছে, তার পক্ষে এখানে আসাটা কঠিন, সে স্ট্রিমের মাধ্যমে সে ইউটিউবে দেখলো, কিংবা সে থেকে গেল, সেটা টেক্সটে রূপান্তর হলে সে সেখান থেকে জেনে নিল যে আচ্ছা কী আলোচনা হয়েছে।